আমি সবসময় যে জিনিসটা ফোকাস করেছি সেটা হলো যে কি নেই সেটাতে ফোকাস থাকার চেয়ে আমাকে আল্লাহ তাআলা কতটুকু দিয়েছে, কি দিয়েছে সেইটাতে ফোকাস থাকার জন্য। ভার্সিটি থেকে পড়ালেখা শেষ করলেই আমরা মনে করি যে আমাদের পড়ালেখা শেষ, কিন্তু ভার্সিটি কিন্তু আসলে পড়ালেখা মানে শেষ করে দিল না, আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিল। ঠিক আছে, যে আপনি রেস্ট অফ দ্য লাইফে আপনি কিভাবে চলবেন তার একটা গাইডলাইন, আপনি জিনিসগুলো মানে জানলেন, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিল আপনাকে। আমাকে আসলে আমি বিলিভ করি যে আমাকে আসলে চেষ্টা করে যেতে হবে, এমনকি আল্লাহর কাছে আমাকে দোয়া করতে হবে। চেষ্টা করার পরে আপনি না পেলে সেইখানে আমাদের যে ফ্রাস্ট্রেশন চলে আসে, এটা থেকে বের হওয়ার একটাই উপায়, সেটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। ঠিক আছে, যে না আল্লাহ যেইটা আমার জন্য রাখছেন সেটাই হয়তো আমার জন্য ভালো। তো ইন্টারভিউ সেশনেও আমি যাকে ধরেন মানে চয়েস করার চেষ্টা করি, তো তাকে আমি একটাই জিনিস মানে বোঝানোর জন্য চেষ্টা করি বা তাকে দেখি আমি যেটা, যে তার মধ্যে এই জিনিসটা আছে কিনা, সেটা হলো যে তার এই পজিটিভ মেন্টালিটিটা আছে কিনা। মানে সে কি মনে করছে যে সে এনাফ নলেজ নিয়ে ফেলছে, কারণ যে মনে করে যে এনাফ নলেজ সে নিয়ে ফেলছে তাকে আসলে নতুন করে আমি কিছু শেখাতে পারবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো নতুন কিছু শেখার আগ্রহটা আছে কিনা। ঠিক আছে, সে আসলে নতুন কিছু শিখতে চাচ্ছে কিনা, এটাও ধরেন বোঝার একটা ইয়ে আছে, সেটা হলো যে সে প্রিভিয়াস 3 মাস বা 6 মাসে নতুন কি কি সে শিখেছে। লার্নিংটা যদি মানে আর্নিং এ রূপান্তর না হয় তাহলে ওই লার্নিং করে আসলে কোনো লাভ নাই। আর আর্নিং এ আসলে তখনই হবে যখন আপনি আপনার জ্ঞানটাকে আপনি কাজে লাগাতে পারবেন, তখনই কিন্তু আসলে ধরেন আর্নিং হবে। আর আর্নিংটা তো আমি যেটা বলছি যে আর্নিংটা আপনার টাকাটা হলো বাই প্রোডাক্ট, এটা আপনার আসবেই। যদি কেউ টাকার পিছনে ছুটে তাইলে টাকা আপনার থেকে আরো দূরে যাইতে থাকবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অন্যরকম কথার আরও একটি পর্বে। আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আলামিন ভাইয়া। ভাইয়ার পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে নেই। আমরা প্রায় সবাই কিন্তু আকিজ গ্রুপের নাম জানি, তাই না? আকিজ রিসোর্সের বেশ অনেকগুলো কনসার্ন আছে, তার মধ্যে একটা হচ্ছে আকিজ আইবস লিমিটেড। এই আকিজ আইবস লিমিটেডের সিএমও এবং খুব রিসেন্টলি ভাইয়া সিআরও হয়েছেন। তো ভাইয়ার সাথে আজকে আমরা কথা বলবো, তবে আমরা মোর ইন্টারেস্টেড ভাইয়ার পার্সোনাল লাইফের স্টোরিটা নিয়ে। আমরা তো অনেক সময় অনেক কিছু নিয়ে আলাপ করি, তো তার মধ্যে স্টুডেন্টদের জন্য হচ্ছে অনেক হয়তো লেসন থাকে, অনেক সময় প্যারেন্টসদের জন্য বিভিন্ন টিপস নিয়ে আমরা আলোচনা করি, কিংবা কখনো টিচার্সদের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা হচ্ছে আলাপ আলোচনা করি। তো আজকে আমরা ভাইয়ার কাছ থেকে, ভাইয়ার লাইফ থেকে বেশ কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব, এবং একটা মানুষের জীবনে যে ভার্চুগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো তাকে হচ্ছে একটা সফল মানুষ হিসেবে গড়ে দেয়, কিংবা সফলতার পথে কী কী জিনিস বাধা হয়ে দাঁড়ায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভাইয়ার সাথে ইনশাল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। ভাইয়া আজকে আপনাকে এখানে পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত, এবং আমি আসলে হচ্ছে এর আগেই মানে আপনি আজকে এই পডকাস্টে আসবেন সেটা জানারও আগে আমি আপনার আরেকটা পডকাস্ট দেখেছিলাম, সেটা হচ্ছে 2 সেন্টস পডকাস্টে। তো ওই পডকাস্টটা অলমোস্ট মানে সোয়া ঘন্টার মতো লম্বা ছিল। পুরোটা টাইম আমি আসলে হচ্ছে তন্ময় হয়ে শুনছিলাম। আমার অনেক মানে নিজের কাছে অনেক ইন্সপায়ারিং লাগছিল যে ঘটনা প্রবাহগুলো আপনার জীবনে, এবং যেইভাবে আপনি একটার পর একটা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছেন। সো এই স্টোরিটা আমার কাছে অনেক অ্যামেজিং লাগছিল। সো আশা করি আজকে আপনার লাইফের সেই স্টোরি থেকে আমরা বেশ কিছু জিনিস আমাদের জন্য শিক্ষা হিসেবে নিতে পারবো। তো ভাইয়া, প্রথমে আসলে হচ্ছে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে একটা এত বড় একটা কোম্পানি, এবং হচ্ছে আকিজ আইবসকে যদি আমি বলি যে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সফটওয়্যার কোম্পানিজ, আমি আসলে খুব একটা ভুল বলবো না। সো এই কোম্পানির দায়িত্ব পাওয়ার আগে আপনার ক্যারিয়ারটা শুরু হয়েছিল কোথা থেকে? কারণ আমি যদি ভুল না বলে থাকি আপনি আকিজে আছেন প্রায় তো 2 দশক ধরে, তাই না? সো এই যে লম্বা একটা জার্নি, এই জার্নিটা শুরু হয়েছিল কোথা থেকে, এবং আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ আজকের জায়গা পর্যন্ত এলেন? থ্যাংক ইউ। আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আমি আজকের এই প্রোগ্রামে আসতে পেরেছি। আর সেই সাথে আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। লাইফের আসলে মানে একেকজনের স্ট্রাগলিং, একেকজনের সাকসেস বা এই জিনিসগুলো প্রত্যেকের জন্যই আলাদা আলাদা থাকে। অবশ্যই। তো এটা আমার লাইফের শুরুটা যেভাবে হয়েছিল, আমি এই জিনিসগুলো মানে সবসময়ই মানে মানে বলার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়াতেও আমি মানে অনেকটা অ্যাক্টিভ থাকি, লিঙ্কডইনে, মানে সেখানে বলার চেষ্টা করি এই জন্যই যে আমি সবসময়ই যে জিনিসটা ফোকাস করেছি সেটা হলো যে কি নেই
সেটাতে ফোকাস থাকার চেয়ে আমাকে আল্লাহ তাআলা কতটুকু দিয়েছে, কি দিয়েছে সেইটাতে ফোকাস থাকার জন্য, এটা নিয়ে হয়তো আমাদের সামনে ডিসকাশন হবে। বাট আমি আমার লাইফে এই একটা জিনিস থেকে আমি দেখেছি যে এইটা আমার লাইফে খুব কাজে দিয়েছে, যে কি আছে সেইটা নিয়ে। ইনফ্যাক্ট মানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মানে শুকরিয়া আদায় করো। তো আমি ওই জিনিসটা থেকে যেটা মানে শিখতে পেরেছি যে শুকরিয়া আদায় করা মানে কি, মানে যখন যে অবস্থাতে আমি আছি সেটাতেই শুকরিয়া আদায় করা। তো যখন এই শুকরিয়া আদায়টা আমরা করতে পারি তখন কি হয় যে আমাদের মধ্যে যে মানে পজিটিভ মাইন্ডসেট, যেটা পজিটিভ চিন্তা করা, করা, এই জিনিসগুলো তখন আমরা করতে পারি। আদারওয়াইজ যখন আমরা চিন্তা করি যে আমার তো এইটা নাই, এই নাইতে যখন ফোকাস থাকি আমরা, তখন আসলে মানে ভালো কিছু চিন্তা করাটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। আমাদের অডিয়েন্সদের মধ্যে মানে মোস্ট অফ পিপল স্টুডেন্ট থাকবে, তো তাদের জন্য মানে আমার লাইফ থেকে মানে কিছু লিসন নেওয়ার আছে। সেটা হলো যে আমি আমার কেরিয়ারে যখন শুরু করি 2007 সালে, তখন আমি 3200 টাকাতে জয়েন করি। 3200 টাকা? হ্যাঁ, 3200 টাকাতে জয়েন করি। তো তখন এমআইএস ডিপার্টমেন্টের আন্ডারে আমি জয়েন করি। তো জয়েন করে আমার মোস্ট অফ দ্য মানে দায়িত্বই ছিল যে আমার ডাটা এন্ট্রি করা, করা। তো এই সময়টাতে যে আমি যখন মানে এই অফিস করতাম, তখন মাঝে মাঝে আমাকে শুক্রবার দিন গিয়ে ডিউটি করতে হতো। মানে অফিস থেকে আমাকে প্রেশার ক্রিয়েট করতো এরকম না, মানে আমি আমার নিজের থেকেই কি করতাম, মাঝে মধ্যে আমি শুক্রবার দিন চলে যেতাম। শুক্রবার দিন গিয়ে আমার নিজের টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে আমি যে কাজ করতাম, এবং তারপর দুপুরে লাঞ্চ আমি আমার নিজের টাকা দিয়ে গিয়ে বাইরে থেকে, হোটেল থেকে আমি লাঞ্চ করতাম। তারপর আবার কোনো ওভার টাইম ছিল না, কারণ অফিসার র্যাঙ্কে ছিল, তো সেই অফিসারদের তো আর ওভার টাইম হয় না, তো সেই হিসেবে ওভার টাইমও পেতাম না, কিন্তু টাকা পেতাম 3200। তারপরে ধরেন আমি ওই যে ওইভাবে যে কাজটা করেছি, এই জিনিসটা বলার হলো এটা যে আমাকে যদি যখন যে কাজ দেওয়া হয়েছে, আমি আমার লাইফে তখন সেই কাজটাই আমি পারফেক্টলি করার চেষ্টা করেছি, বেস্ট ওয়েতে করার চেষ্টা করেছি। মানে আমি বলি, যদি আমাকে যদি ঘর ঝাড়ু দিতেও বলা হয়, তাহলে আমি যাতে আরও 10টা ঝাড়ুদারের চেয়ে যাতে আমি ভালো ঘর ঝাড়ু দিতে পারি। কারণ ওই মুহূর্তেই এইটা আমাদের যে জিনিসটা হয়, আমরা যখন যেখানে থাকি সেখান থেকে আমরা চিন্তা করি যে মানে আরও উপরের আরও অনেক মানুষের আমরা সাকসেস দেখি, এবং দেখে আমি মনে করি যে আমার জন্য মনে হয় এই কাজটা করা সুইটেবল হচ্ছে না, হ্যাঁ, আমাকে মানে ওই কাজটা করতে হবে, সে তো এখন এই কাজ করতেছে। তো এই জিনিসগুলো থেকে আমাদের লাইফে অনেক অনেক ফ্রাস্ট্রেশন চলে আসে। আমরা প্রচুর মানুষের সাকসেস দেখি, কিন্তু আমরা আসলে তাদের স্ট্রাগলিং পয়েন্টগুলো আমরা আসলে নোটিস করি না। আর সেই যে সাকসেস আসার পরে সে যখন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিচ্ছে, বা আমরা তাদের কোনো পডকাস্ট দেখতেছি, কোনো করতেছি, তখন আমরা মানে হয়ে যাচ্ছি যে সামটাইমস আমি কত দ্রুত তার মতো মানে হয়ে যেতে পারবো আর কি। হ্যাঁ, তো লাইফে আসলে মানে এই খুব শর্ট টাইমে বা কোনো সাকসেস আসলে আসা পসিবল না। আর যদি সেটা আসেও, তাহলে সেটা আমার কাছে মনে হয় যে মানে হয় অবৈধ পথে, আর না হলে যদি মানে সাকসেস বলতে যদি আমরা টাকা পয়সাকে যদি বলি, তাহলে আমাদের উত্তরাধিকার সূত্রে আর কি ধরেন পাবো, আদারওয়াইজ ধরেন মানে পসিবল না। আর আরেকটা জিনিস আমি মানে মনে প্রাণে যেটা বিশ্বাস করি, সেটা হলো যে আপনি যদি মানে টাকার পিছনে ছুটেন, তাহলে টাকা আপনার থেকে দূরে যেতে থাকবে। আর আমরা যদি ভালো কাজ করতে থাকি, তাহলে মানে টাকাটা আসলে বাই প্রোডাক্ট। আমি মনে করি যে টাকাটা বাই প্রোডাক্ট। কারণ ওই যে একটা কথা আছে যে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি জানলা দিতেছেন কেন, ঠিক আছে, সে বলতেছে যে আমার জানলা দিয়ে আজানের শব্দ আসবে, সেই জন্য আমি জানলা দিছি। তো তার জানলা দিয়ে কি বাতাস আসা বন্ধ থাকবে না? তার জানলা দিয়ে কিন্তু বাতাস কিন্তু আসবেই। তো কিন্তু সে ভালো নিয়তটা করার কারণে কি হচ্ছে, সে একটা সব পেয়ে যাচ্ছে, এমনকি তার যেটা বাতাস আসে সেটা বাতাস আসবেই। তো আমরা যদি ভালো কাজ করি, তাহলে টাকা যেটা আসার সেটা টাকা আসবেই। মানে আমাকে কাজ করে যেতে হবে। এমনকি যখন যেই পজিশনে যে থাকবে, যখন সে স্টুডেন্ট, তখন আমি বলবো যে স্টুডেন্ট অবস্থায় তাকে মানে পড়ালেখাটাই তাকে ভালো করে করতে হবে, এটাই তার ডিউটি। এমনকি এই ডিউটিটা সে কত ভালোভাবে মানে তার টাইমটাকে সে ইউটিলাইজ করতে পারে, এইটাতে তার ফোকাস থাকতে হবে। ভাইয়ের এই কথাটা আমার কাছে হচ্ছে মানে খুবই নোটিসেবল লাগলো, পয়েন্টটা আমি নিচ্ছি এই হিসেবে যে ভালো কাজ করতে হবে এবং কাজ ভালো করতে হবে, যে যখন যার যেটা দায়িত্ব ওই কাজটা খুব সিনসিয়ারলি ভালোভাবে করতে হবে। যদি আমরা স্টুডেন্ট লাইফে থাকি, তাহলে এখন পড়াশোনা করা আমার দায়িত্ব, এই কাজটা আমি ভালোভাবে করব। এবং ভাইয়ার আরও একটা কথা এখানে আমি অ্যাড করব, যে সেটা হচ্ছে কি নেই সেটাতে ফোকাস না করে কি আছে। যে অনেকের হয়তো অনেক রকম রিসোর্স থাকতে পারে, সবার লাইফ একরকম করে শুরু হয় না, সবার হচ্ছে স্টার্টিংটা এক জায়গা থেকে হয় না। কাজে আমি যদি চিন্তা করি যে অমুক হচ্ছে অনেক টিচারের অ্যাক্সেস পাচ্ছে, ও তো ভালো করবেই, আমার কাছে টিচার নেই, আমি হয়তো অ্যাক্সেস পাচ্ছি না, সো আমি ভালো করব না, এটাই স্বাভাবিক।
ওই নাইটাকে ফোকাস না করে নিজেকে আরও বড় করে তোলার জন্য কন্টিনিউয়াসলি চেষ্টা করে যেতে হবে। সো ভাইয়ের কাছ থেকে এই পয়েন্টটা আমি নিলাম। থ্যাংক ইউ। তো এইটার মানে প্রেক্ষিতে আমি একটা এক্সাম্পল বলবো, সেটা হলো আমি 2007-এ জয়েন করি। 7 থেকে যখন নাকি 2013-তে আমি আকিজ গ্রুপের ইন্টারনাল আইটি টিমে যখন আমি আসি, তখন এখানে আমাকে সফটওয়্যার টিম, কোর সফটওয়্যার টিমে দেওয়া হয়েছে। তো আমি কিন্তু দেখেন সফটওয়্যারের কিন্তু মানে কিছুই জানতাম না, কিন্তু তখন যখন আমাকে দেওয়া হয়েছে তখন আমি এর আগেও একটা ইয়েতে বলেছি যে আমি তখন ওখান থেকে কিছুদিন পরে আমি ওখান থেকে মানে চলে যাই, মানে চাকরি করব না এরকম ইয়ে করে। বৃহস্পতিবার দিন ছিল তখন, বৃহস্পতিবার দুপুরবেলা আমি চলে যাই যে আর চাকরি করব না। তো সামহাও বাসায় যাওয়ার পরে আমার বাবার সাথে কথা বললাম যে বাবা আমার তো ঢাকায় থাকতে, মানে আমি আমার গ্রামের বাড়ি হলো মানিকগঞ্জ, তো মানিকগঞ্জ থেকে ঢাকায় আসছিলাম। তো আমাদের মানিকগঞ্জের মানুষদের আবার একটা ইয়ে আছে যে মানিকগঞ্জের বাইরে বেশি যেতে চায় না আর কি। হ্যাঁ, তো ধরেন ওইরকম একটা মানে মেন্টালিটি ছিল যে ঢাকায় এসে ভালো লাগছিল না। তো যখন আমি বাসায় গিয়ে বাবার সাথে কথা বললাম, তো আমার বাবা বললেন যে দেখো মানে তুমি যেটা ভালো মনে করো, আর তোমার যেহেতু মানে এইখানে মানে তোমার স্যার তোমাকে মানে আকিজ গ্রুপের সম্মানিত ডিরেক্টর স্যার যিনি, তো উনি যেহেতু তোমাকে কল করে নিয়ে যাচ্ছেন, তো আমার কাছে মনে হয় যে তুমি ওখানে কাজ করলে মানে ভালো করতে পারবা, ঠিক আছে। তো তো সেই বাবার সেই কথাতে আমি ইয়ে করলাম, বৃহস্পতিবার দিন চলে গিয়েছিলাম, আবার এরপরে আমি শনিবার আবার ব্যাক করি। তো মেন পয়েন্টটা হলো যে এই শনিবার দিন যখন আমি ব্যাক করি, ব্যাক করার পরে তারপর থেকে কিন্তু কোনো দিন কিন্তু আমি এই সফটওয়্যার ডিপার্টমেন্টে কাজ করব না, বা এই কাজ এত কঠিন, এটা আসলে আমার দ্বারা হবে না, এই ধরনের চিন্তা কিন্তু আমি করিনি। বরং আমাকে এখানে অনেক মানুষের কাছ থেকে আমাকে শুনতে হয়েছে যে আপনি তো সফটওয়্যার মানে সিএসসি করেননি, বা আপনি তো এই ইয়ের না, ঠিক আছে, আপনি আসলে মানে পারবেন না, এই কথাগুলো আমার অনেক শুনতে হয়েছে। কিন্তু ওই যে আমি যেটা বললাম যে আমাকে যদি ঝাড়ু দিতে হয় সেটাও আমি মানে ভালোভাবে করবো। তো আমাকে সফটওয়্যার ডিপার্টমেন্টে যখন দেওয়া হয়েছে তখন আমি খুবই শর্ট টাইমে আমি আকিজ গ্রুপের মেইন যে ইআরপিতে আমার বেশ কিছু মডিউলে আমার কন্ট্রিবিউশন আছে। সেখানে আমি সেলসে কাজ করেছি, প্রকিউরমেন্টে কাজ করেছি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কাজ করেছি, আকিজ গ্রুপে যে ট্রাস্ট ডিপার্টমেন্টে যে অ্যাপ্লিকেশনটা সেটা আমার করা। তো এখানে আমি ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, তারপর মোবাইল অ্যাপ, সবগুলো ইয়েতেই আমি কাজ করেছি। আপনার নিজের হাতে লেখা এই অ্যাপগুলো? হ্যাঁ হ্যাঁ, নিজের হাতে ইয়ে করে। এমনকি এখানে যেভাবে কাজ করতাম, মানে একটা টিমে কি হয় যে বিজনেস অ্যানালিস্ট থাকে, তারা রিকোয়ারমেন্ট নেয়, তারপরে ধরেন ডেভেলপমেন্ট করে, ফ্রন্ট এন্ড লাগে, ব্যাক এন্ড লাগে, তারপর ডেভেলপমেন্ট হওয়ার পরে সেটা কিউসি করে, তারপরে আবার কাস্টমারকে সেটা বুঝায় দেওয়া, মানে যেটাকে আমরা ফুল স্ট্যাক যে ইয়েটা। তো এই পুরো কাজটাই ধরেন মানে নিজের হাতে করতাম। এরকম আমাদের ইন্টারেস্টিংলি যে যেহেতু আপনার প্রায়র কোনো সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড ছিল না, সো এর মধ্যে এই জিনিসগুলো এই জব করা অবস্থাতে আপনি শিখে সেটাকে একটা প্রোডাক্টে পরিণত করে, এবং সেই অ্যাপগুলো এখনো তো ইউজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো এই পর্যন্ত আপনি কিভাবে গেলেন? কারণ এইটা আমাদের অডিয়েন্সের জন্য হচ্ছে, বা আমাদের অনেকের জন্যই খুবই ইম্পর্টেন্ট, যে যেখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড নেই বা আমি যে জিনিসগুলো জানি না, সেটা নতুন করে লার্ন করার যে মেন্টালিটি এবং সেইটা অ্যাচিভ করার জন্য যে হচ্ছে রেজিলিয়েন্স দরকার, এইটা কিভাবে মাস্টার করা যায়? আচ্ছা, এইটার জন্য যখন দেখেন আমি 2013 সালে এখানে এসেছি, তখন আমার কাছে কিন্তু অনেক কিছু নাই ছিল। নাইগুলো দু একটা বলি। সেটা হলো ধরেন আমি 14,500 টাকা স্যালারি পেতাম। আমার একটা বেবি ছিল, 14 মাসের ছেলে। তো সেই ছেলেকে নিয়ে আমি ঢাকায় তখন শিফট করি। ঢাকায় শিফট করার পর আমার 9,000 টাকার মতো আমার ঘর ভাড়া দিতে হতো। বাকি যেই টাকাটা থাকে 5,500 টাকার মতো মেবি, তো এই যে টাকাটা থাকে এই টাকাটা দিয়ে আমার কিন্তু মানে ঢাকা শহরে মানে বসবাস করা খুবই কঠিন ছিল অনেক। তারপরে আমার কোনো ল্যাপটপ ছিল না যেটা আমি বাসায় মানে কাজ করব, ইয়ে করব। তো আমি আসলে এই নায়ের দিকে কখনোই ফোকাস ছিলাম না। আমি যে ঠিক আছে, আমাকে যেহেতু স্যার এখানে নিয়ে আসছেন, এই টিমে দিচ্ছেন, তাহলে এখানে আমাকে বেস্ট পারফর্মার হতে হবে, এখানে আমাকে কাজ করতে হবে। তো তখন আমি কি করি, ওই সময়ে আমি দেখেছি যে তাহলে এটা আমি কিভাবে শিখতে পারবো। কারণ 2013 সালে তখন এই এত মানে ইউটিউবেও এত রিসোর্স ছিল না, তারপরে এত যারা এখন বর্তমানে যে ইনস্টিটিউটগুলো হয়েছে বা যারা ট্রেনিং সেন্টার হয়েছে এইগুলো কিন্তু ছিল না। তো আমার কাছে একটাই রিজন ছিল যে না, আমাকে শিখতে হবে এবং করতেই হবে। তো তখন আমি কি করি, আমার ওইখান থেকে আমি তখন 18,000 টাকা আমি দিয়ে, আমার এক বড় ভাই ছিলেন, সেই বড় ভাইকে আমি মানে অনেকভাবে রিকোয়েস্ট করে ইয়ে করে সেই বড় ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ সেই বড় ভাই যদি আমাকে আজকে মানে ওই দিন যদি ওই সময় ওই লিসেনটা না নিত, 18,000 টাকাটা বড় কথা না, কিন্তু বড় কথা হলো তিনি আমাকে শিখাইছেন, ঠিক আছে। আর
ওই মানুষটাকে খুঁজে বের করাটাও কিন্তু আমার মানে একটা দায়িত্ব ছিল, ঠিক আছে? কারণ এই জিনিসটা আপনাকে আসলে কোন ওয়েতে আপনি ইয়ে করবেন সেটা আসলে আপনাকে অন্য কেউ আসলে গাইড করতে পারবে না। হ্যাঁ, আপনাকে অন্য কেউ মোটিভেট করতে পারবে, কিন্তু বাট আপনাকে আপনি কোনভাবে আগাবেন, আপনার মানে চাওয়াটা কতটুকু স্ট্রং তার উপরে নির্ভর করবে যে আপনি ইয়ে করবেন। এখন দেখেন 14,500 টাকা স্যালারি পেয়ে এইভাবে মানে সংসারে মানে কষ্ট করে চলে ওই সময়ে 18,000 টাকা বের করাটা কিন্তু মানে সো টাফ। এমনকি ওই টাকাটা আমি কিন্তু ইনভেস্ট করেছি কিন্তু আমার লাইফে। তো দেখেন এখন আমরা কি করি, আমরা স্টুডেন্ট লাইফে আমরা ভার্সিটিতে যে পড়ালেখা করি ইয়ে করি, আমাদের অনেকগুলো না মানে মিসকনসেপ্ট আছে। সেটা হলো যে আমরা ভার্সিটি থেকে পড়ালেখা শেষ করলেই আমরা মনে করি যে আমাদের পড়ালেখা শেষ, কিন্তু ভার্সিটি কিন্তু আসলে পড়ালেখা মানে শেষ করে দিল না, আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিল, ঠিক আছে, যে আপনি রেস্ট অফ দ্য লাইফে আপনি কিভাবে চলবেন তার একটা গাইডলাইন, আপনি জিনিসগুলো মানে জানলেন, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিল আপনাকে। তো এরপরে এসে আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের যেই মানে অনেক ধরনের অনেক মানুষ মানে সোসাইটিতে কাজ করতেছে যে কিভাবে মানে আপনি আপনার ক্যারিয়ারে গ্রো করতে পারবেন, সফট স্কিল, বিভিন্ন সফট স্কিল আছে, এই আছে, হ্যাঁ। তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন এরিয়াতে আপনি কাজ করতে চাচ্ছেন এবং সেই এরিয়াতে মানে বেস্ট স্কিল ডেভেলপমেন্টের জন্য কারা কারা কাজ করছেন সেইখানে আপনাকে আসলে ইনভেস্ট করতে হবে। আমরা দেখেন আমরা কি করি, আমরা যদি একটা গানের অনুষ্ঠান হয় বা একটা কোনো মানে আমাদের লাইফে এন্টারটেনমেন্টের জন্য আমরা অনেক টাকা আমরা খরচ করি, কিন্তু আমাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য যখন নাকি মানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করার জন্য মানে আসে, তখন কিন্তু তখন আমরা রিজিট হয়ে যাই। তখন আমরা ইয়ে করি যে মানে আমরা কেন আমরা মানে এত টাকা চলে যাচ্ছে, এত টাকা ইয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এখানে যে যে বিষয়টা যে আমার সাকসেসে, আমি সাকসেস বলবো না, সাকসেস বলে আসলে কোনো কথা নেই, হ্যাঁ। আমি এটা ধরেন সাকসেসের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম, হ্যাঁ। এটা একটা জার্নি, সাকসেস ইজ এ জার্নি, সাকসেস কোনো ডেস্টিনেশন না। তো এটা আমি যেটা বলবো, লাইফে ভালো থাকার জন্য আমাকে আসলে আমি বিলিভ করি যে আমাকে আসলে চেষ্টা করে যেতে হবে, এমনকি আল্লাহর কাছে আমাকে দোয়া করতে হবে, ঠিক আছে। মানুষ চেষ্টার দ্বারা মানে কখনোই সে মানে তার লাইফে ভালো কিছু অ্যাচিভ করতে পারবে না, চেষ্টার দ্বারা পারবে না। তাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা না মানে অনেক সময় মানে এই দুইটাকে আলাদা করে ফেলি। মানে চেষ্টা যখন করি তখন আমাদের মধ্যে অহমিকা চলে আসে যে না, আমি চেষ্টা করতেছি এই জন্য আমি পাইছি, আমি চেষ্টাই করে যাব শুধু, ঠিক আছে, আল্লাহর কাছে এত চাওয়ার দরকার নেই, হ্যাঁ। আবার যখন আছে যে শুধু আল্লাহর কাছে চাই শুধু, কিন্তু মানে তারপরে কি করি না, মানে তারপরে ওই চেষ্টাটা করি না, তখন মানে বলি যে যখন একটা সময় যায় তখন বলি যে আল্লাহ আমাকে দিচ্ছে না, হ্যাঁ। দেখেন আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে দিছে বিদায়ী আমি সফটওয়্যার টিমে এসেও কিছু না জানার পরে আমি অনেক ভালো করতে পারছি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। কিন্তু আমি কিন্তু সেখানে চেষ্টাটাও করছি। তো এই জন্য আল্লাহ বলছেন যে তুমি যদি চেষ্টা করো তাহলে আমি তোমাকে কি করব, দিব। আর আমি এটাও বিলিভ করি যে চেষ্টা করার পরে আল্লাহ যদি না দেয় তো আল্লাহ সেটাও বলে রাখছে যে আমি তোমার জন্য এর চেয়ে উত্তম জিনিস আমি তোমার জন্য রেখে দিয়েছি। তো সেখানে আমি চেষ্টা করার পরে আমি যদি না পাই সেটা আমার মানে কোনো আফসোস নেই আমার লাইফে। ভাইয়ের কাছ থেকে এখানে আমি আরো দুটো পয়েন্ট নিলাম, যে কমফোর্ট জোন ভেঙে বের হওয়া। যে ভাইয়া যদি চিন্তা করতেন যে আমি তো সফটওয়্যার এখনই পারি না, তাহলে আমাকে যে দায়িত্বটা দেওয়া হলো আমি তো করতে পারবো না, তাহলে কিন্তু মানে ওই ঘটনা হয়তো ওইখানেই শেষ হয়ে যেত। কিন্তু নিজের কমফোর্ট জোন ভেঙে বের হয়ে আসতে হবে এবং সেটার জন্য হচ্ছে পরিশ্রম করতে হবে, ট্রাই করতে হবে, মানে হাল ছেড়ে দেওয়া যাবে না, বরং হচ্ছে মানে নিজের উপরে ইনভেস্টমেন্ট করা, যেটা যে আমি নতুন একটা জিনিস শিখবো, জানবো, সেটার উপরে প্র্যাকটিস করব, যার কারণে মানুষ হচ্ছে তার আগের একটা স্টেট থেকে নতুন একটা স্টেটে চলে আসতে পারে। তখন তার দ্বারা হয়তো এমন অনেক কিছু সম্ভব যেটা আগে হয়তো সম্ভব ছিল না। সো এটা মানুষ হচ্ছে নতুন একটা অ্যাবিলিটি অর্জন করে ফেলে তখন, এবং এই অ্যাবিলিটি অর্জন করার মাধ্যমেই তো মানুষ হচ্ছে এগিয়ে যায়। রাইট। তো ভাইয়া আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের যে ক্যারিয়ার জার্নি এবং সেখান থেকে যে এখন আকিজ আইবস নিয়ে কাজ করছেন, সো এই আইবসের আইডিয়াটা কিভাবে আসলো এবং এটার যে কর্মপরিধি এখন কিভাবে হচ্ছে গ্রোয়িং, এটা সম্পর্কে যদি আমাদের একটু বলেন তাহলে আমরা সবাই একটা আইডিয়া পাবো এখান থেকে। আচ্ছা, গল্প সেম। সেটা হলো যে যখন যেখানে যেভাবে কাজ করবেন আপনি সেটা আপনি ভালো করে করার চেষ্টা করবেন। ট্রু। তো এটা জানার আগে আমি আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আমাদের এই বর্তমান জেনারেশনে যারা আছে, যারা ভার্সিটি শেষ করে মানে ফ্রেশার হিসেবে কোনো কোম্পানিতে মানে ইন্টার্নশিপ করছে বা কোনো জবে যারা যাচ্ছে ইয়ে করতেছে, তাদের মধ্যে আমি কয়েকটা জিনিস লক্ষ্য করেছি। সেটা হলো যে তারা প্রথমেই মানে নেগোসিয়েশনে চলে যায় যে সে কত টাকা পাচ্ছে, তাকে কত টাকা দিচ্ছে আর সে কি এফোর্টটা দিবে।
হোক না সেটা মানে একটা ইন্টার্নশিপ হোক, ইন্টার্নশিপেও ধরেন অনেকে অনেক কোম্পানি 5,000 টাকা দিচ্ছে, 7,000 টাকা দিচ্ছে, অনেকে 10,000 টাকা দিচ্ছে, তো এক এক কোম্পানি ধরেন এক এক রকম দিচ্ছে। কিন্তু আমি বলবো যে এইখানটাতে আসলে আপনারা যারা মানে যারা ফ্রেশার থেকে মানে জবে সুইচ করতেছে, একটা কোম্পানি একজন ফ্রেশারকে মানে নিচ্ছে, তার কোম্পানির তো একটা মানে ইয়ে আছে যে আপনাকে সে প্র্যাকটিক্যাল লাইফে এই কাজগুলো শেখার জন্য সুযোগ করে দিচ্ছে। দেখেন আমরা কিন্তু অনেক চটকদার যেই সমস্ত মানে কোর্স আছে, ট্রেনিং আছে, ইয়ে আছে, অনেক সময় কি হয় সেই ট্রেনিংগুলোতে কিন্তু আমরা কিন্তু মানে টাকা ইনভেস্ট করে ফেলি, ইয়ে করি, হ্যাঁ, কিন্তু সেখান থেকে সে কতটুকু বেনিফিট হয় সেটাও কিন্তু মানে চিন্তা করছে না। কিন্তু বাট একটা কোম্পানি তাকে প্র্যাকটিক্যাল লাইফে তার এনভায়রনমেন্ট তাকে দিয়ে দিচ্ছে, সেখানে উল্টো ধরেন 5,000 7,000 যে টাকাটাই দিচ্ছে সেখানে ধরেন আমরা মানে নেগোসিয়েশনে চলে যাই। হ্যাঁ, তো এইটা একটা থেকে আমার কাছে মনে হয় যে এইখানটাতে আমাদের মানে বের হয়ে আসা উচিত যে না, আমি আসলে কোন কোম্পানিতে, ভালো একটা কোম্পানিতে যদি আমি ইন্টার্নশিপ করার সুযোগ পাই, এই সময়টাকে আমি মানে কাজে লাগাবো। যেমন আমি আমাদের আইবসে আমরা প্রচুর ইন্টার্ন নিই, এমনকি নেওয়ার পরে আমি তাকে একটা কথাই বলি যে দেখো, তোমার কি ইন্টার্নশিপের সার্টিফিকেট দরকার? যদি সার্টিফিকেটের দরকার হয় তাহলে তুমি আমাদের এখানে জয়েন করো না, ঠিক আছে? এরকম অনেক কোম্পানি আছে, তুমি দেখবা যে ওই কোম্পানিতে যাবা, তোমাকে দিয়ে কিছু কাগজ এই টেবিল থেকে ওই টেবিলে কাগজ নিয়ে যাবে, তোমাকে স্টাপলিং করাবে, ঠিক আছে? তোমার কোনো লাইফে প্যারাই নেই, তুমি যাইবা মানে আসবা, ঠিক আছে? তুমি 3 মাস পরে সার্টিফিকেটটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে তুমি এই আইবসে এসো না। আর তুমি যদি আইবসে জয়েন করো তাহলে তোমার ইন্টার্নশিপ এই পিরিয়ডটা হইতে হবে যে তোমার লাইফ চেঞ্জিং 3টা মাস। তো এইটা একটা গেল। আর দ্বিতীয় কথা হলো যারা নাকি যে জুনিয়র ইয়েতে জয়েন করে, জুনিয়র হিসেবে যারা ইয়ে করছে বা এক্সিকিউটিভ হিসেবে যারা আছে, তারা কি করে, তারা অনেক সময়ই হয় তাদের অন্য একটা ফ্রেন্ড সার্কেল যখন অন্য একটা কোম্পানিতে মানে চাকরি করছে, তখন তার সাথে মাঝে মাঝে কমিউনিকেশন হয়। কমিউনিকেশন হলে কী হয় যে মানে দোস্ত আমি তো এইরকম মানে এত টাকা তোমার চেয়ে বেশি টাকা স্যালারি পাচ্ছি, তারপর আমার তো এত মানে ইয়ে নাই, এত কাজ করতে হয় না, আমার লাইফে এত ঝামেলা নিতে হয় না, ঠিক আছে, কোনো প্রেশার নাই কাজের, আমি মানে ভালোই আছি দোস্ত। হ্যাঁ, তো তখন কি হয়, সে তখন চিন্তা করা শুরু করে যে আমার ফ্রেন্ড তো মানে ভালো করছে, ওর তো এত ইয়ে নাই, আমাকে আমাকে 20,000 টাকা দিচ্ছে, কিন্তু আমাকে দিয়ে তো কোম্পানি 40,000 টাকা করে কাজ করিয়ে নিচ্ছে, ঠিক আছে? তখন সে যখন নাকি এই চিন্তাগুলো যখন করে, তখন তার মধ্যে মানে কাজের যে একটা মানে মানে ইয়ে করে সেই জিনিসটা তার থাকে না, গ্রোথ মেন্টালিটিটা তখন থাকে না, তখন সে খুব রিজিট হয়ে যায়। আর এইভাবে করতে করতে তখন কি করে, সে একটা কোম্পানিতে ধরেন 1 বছর 2 বছর 3 বছর থাকার পরে সেই কোম্পানিতে যখন সুইচ করে, স্বাভাবিক আমাদের যেটা হয় যে এই কোম্পানি থেকে সুইচ করলে অন্য কোম্পানিতে গেলে কিছু টাকা স্যালারি ইনক্রিজ হয় বা কিছুদিন পর পর প্রমোশন হয়, এটা হয়। কিন্তু এইটা কেরিয়ার লাইফের একটা সময় গিয়ে সে মানে ডেফিনেটলি মানে সাফার করার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। হ্যাঁ, কারণ সে ওই স্কিলটা অর্জন করতেছে না, কিন্তু সে কোম্পানি সুইচ করে সে কী করতেছে, তার মানে ক্যারিয়ারটাকে সে গ্রো করতেছে, কিন্তু এটা একটা সময় গিয়ে তাকে ধরেন সাফার করবে। তো আমার লাইফে যেটা হয়েছে দেখেন, আমার কিন্তু 19 বছর যেই মানে একটা কোম্পানিতেই আছি, কিন্তু 2007 থেকে 2020 পর্যন্ত আমি যদি আমার মানে স্যালারির স্ট্রাকচারটা বলি, তাহলে এটা হয়তো অনেকে মানে বিশ্বাসও করবে না যে না এত মানে কম টাকাতে বা এত ইয়েতে আপনি স্ট্রাগলিং করেছেন। হ্যাঁ, কিন্তু আমি কখনো মানে কম হোক বেশি হোক কী হোক, আমি আমার লাইফে কখনোই আমি টাকার সাথে আমার কাজকে আমি কম্প্যারিজন করি নাই। যখন আপনি এই কম্প্যারিজনে চলে যায়, আমাদের মানে এই জেনারেশনে যারা আছে এই কম্প্যারিজনটাই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা। আপনি একটা কোম্পানিতে ভালোভাবে একদম 100% পটেনশিয়াল ইয়ে দিয়ে আপনি কাজ করেন। এখন অনেকেই হয়তো বলবে যে দেখেন আকিজ গ্রুপ হয়তো মানে ভালো কোম্পানি বা ইয়ে, এই জন্য আপনাকে ধরেন কাজের জন্য মূল্যায়ন করছে, আপনাকে অন্য কোম্পানি করবে না। ভাই, আকিজ গ্রুপের মতো এরকম ধরেন ভালো কোম্পানি বাংলাদেশে আরও অনেক কোম্পানি আছে। হ্যাঁ, আপনি ধরেন কী করেন, আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানি আপনাকে মূল্যায়ন করছে না, আপনি অন্য কোম্পানিতে চলে যান, কিন্তু তখন আপনি ওই কোম্পানিতে কী জন্য গেলেন? আপনি কিন্তু টাকার জন্য গেলেন না, আপনি কোম্পানিতে গেলেন আপনার আরও কাজ করার অপরচুনিটি যেই কোম্পানিতে আছে সেই কোম্পানিতে গেলেন। তার মানে আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার কেরিয়ারের স্কিলগুলোকে আপনি ইয়ে করতে পারছেন। আপনার মানে চিন্তাধারাটা আপনাকে মানে পাল্টাইতে হবে। এই চিন্তাটা যদি আমরা না পাল্টাইতে পারি তাইলে মানে ইয়ে হবে না। এখন এই এত স্ট্রাগলিংয়ের পরে যখন নাকি 2020 সালে পর্যন্ত যখন আমরা মানে কাজ করতাম, আমি এখনও যেভাবে 12-14 ঘন্টা ডিউটি করি, 12-14 ঘন্টা কাজ করি, আমি তখনও ওই যে যখন নাকি আমি 3200 টাকা পাইতাম, তখন আমি 12-14 ঘন্টায় আমি এরকমই কাজ করতাম। হ্যাঁ, তো 2020 সালে ইন্টারেস্টিং যখন হইলো যে আমাদের এই স্যালারিটা বাড়ানোর জন্য আমি আমার এক কলিগ আছে যারা এখনও আইবসে আছে, আমরা 4 কলিগ মিলে ধরেন কো ফাউন্ডারের মতো করে আমরা আইবসটাকে আমরা ফর্ম করেছি। তো 2 কলিগ মিলে আমরা আমাদের সুপারভাইজার স্যারের কাছে গেলাম আর কি, তখন ডিরেক্ট আমাদের এমডি স্যারই মানে ইয়ে ছিলেন। তো স্যারের কাছে গেলাম যে স্যার আপনি আমাদের স্যালারিটা একটু ইনক্রিজ করেন। হ্যাঁ, তো তখন যেটা হলো যে স্যার আমাদেরকে মানে একটা আইডিয়া দিলেন যে না, আপনাদের স্যালারি আসলে বাড়ানো হবে না, কিন্তু আপনাদের স্যালারি আপনারাই বাড়িয়ে নেবেন, ঠিক আছে? সেটা কীভাবে হইতে পারে যে আপনারা যদি মানে বিজনেস করতে পারেন, বিজনেস করে ইয়ে করে
তাইলে তখন আপনাদের বিজনেস থেকে থেকে আপনারা আপনাদের স্যালারি মানে আপনারা নিয়ে নেবেন আপনাদের স্যালারি, এটাতে কোনো ইয়ে নাই। হ্যাঁ, তো দেখেন মানে মানে স্যালারি ইনক্রিজ করার মানে এই মানে ইয়েটা থেকে সিচুয়েশনটা থেকে মানে একটা মানে কোম্পানি দাঁড় হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো তখন আমরা কী করলাম, আমরা 4 জন মিলে ইয়ে করে তখন এই কোম্পানিটা ইয়ে করলাম। তো এই কোম্পানিটাতে মানে শুরুর থেকে আমরা ধরেন একজন যখন মানে কোম্পানি শুরু করি তখন মানে একজন পিওন কি কাজ করে আর একজন ডিরেক্টর কি কাজ করে এভাবে কখনো আমরা চিন্তা করি না। আমরা নিজে ধরেন আমাদের যে মানে চেয়ার টেবিলগুলো আছে আমরা নিজে নিচের থেকে ধরে নিয়ে ইয়ে করছি, আমরা নিজে গিয়ে আমাদের যে একজন যে অফিস স্টাফ ছিলেন তাদের সাথে আমরা নিজে মানে অফিস ক্লিন করেছি, ইয়ে করেছি, এবং মানে এভরিথিং আমরা কোন রোলে আছি এটাকে আসলে কখনো চিন্তা করি নাই। তো এইভাবে করে ইয়ে করে আর যে এই যে 2007 থেকে 20 পর্যন্ত মানে ডেফিনেটলি আমাদের স্যার যিনি আমাদেরকে মানে এই আইবসের মানে কোফাউন্ডার হিসেবে আমাদেরকে ধরেন দিয়েছেন, তিনি তো আমাদেরকে আগে ওই জাজমেন্টটা করেই নিয়েছেন যে এদের কাছে একটা কোম্পানি আসলে সারা যায় কি না। তার কারণ আকিজ গ্রুপে বা আকিজ গ্রুপের বাইরেও ধরেন এরকম অনেক কোয়ালিফিকেশন বা অনেক ক্যাপেবল অনেক লোক ছিল, ঠিক আছে। স্যার হয়তো তাদেরকে এনে একটা কোম্পানি ধরেন দিয়ে দিতে পারতেন, স্যার যেরকম আরও অন্যান্য কোম্পানি দিয়েছেন, কিন্তু স্যার আমাদেরকে দেওয়ার মানে কারণটা কি? আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যেই অনেস্টি এবং কি আমাদের যেই প্রোঅ্যাক্টিভনেস মানে নিজের থেকে কাজ করা, যেমন আমরা কখনো মানে মনে করি না যে আমরা মানে এই রোলে আছে আমাদের এই কাজটা করা যাবে না। যেমন আমরা ম্যাক্সিমাম টাইম আমাদের আইবসে যদি কেউ যায় তাহলে দেখবে যে আমরা আমাদের এমপ্লয়ীদের পাশে বসেই তার পাশের টেবিলে বসেই আমরা কাজ করি, ঠিক আছে। তো এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটার কারণেই আসলে এই আইবসের মতো একটা কোম্পানি স্যার আমাদের হাতে দিয়েছেন। ভাইয়া এখানে আমার কাছে মনে হচ্ছে যে সবারই হচ্ছে একটা লার্নিং পয়েন্ট নেওয়ার আছে, বিশেষ করে যারা স্টুডেন্ট, যে মানে যখনই যে কাজটা করবো সেটা তো আমরা সিনসিয়ারলি করবই, এবং এই কাজের ফলে হয়তো আমরা এমন একটা ব্রেক থ্রু একসময় অর্জন করতে পারবো যেটা হয়তো আমাদের হচ্ছে সিচুয়েশনটা চেঞ্জ করে দিবে বা হচ্ছে স্ট্যাটাস কোটা চেঞ্জ করে দিবে। কাজে এর জন্য আসলে হচ্ছে লেগে থাকতে হবে। এবং ভাইয়ার যেই কথাটা আমি পয়েন্ট হিসেবে নিতে যাচ্ছি সেটা হচ্ছে ইমিডিয়েট সাকসেস হচ্ছে প্রত্যাশা করা যাবে না, বা একদম রাতারাতি হচ্ছে সব কিছু চেঞ্জ হয়ে যাবে এরকমটা আসলে আশা করা ঠিক হবে না। আমরা চেষ্টা করে যাব, পরিশ্রম করে যাব, সো সেখান থেকে হয়তো ফলাফল বের হয়ে আসবে। সো লাইফে আসলে হচ্ছে একেবারে শর্টকাট বলে কিছু নেই, এর জন্য আসলে হচ্ছে পরিশ্রম দরকার, লেগে থাকার মানসিকতা দরকার। আরেকটা ব্যাপার একটু আমি ভাইয়াকে ইলাবোরেট করতে অনুরোধ করব, সেটা হচ্ছে যে অনেকের মধ্যে খুব সহজে হচ্ছে হাল ছেড়ে দেওয়ার একটা প্রবণতা চলে আসে, বা খুব সহজে হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার একটা প্রবণতা আসে। ইভেন ইয়াং পিপলদের মধ্যে আপনি যদি ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টদের কথাও চিন্তা করেন, কিংবা এর নিচেও কলেজ বা স্কুল লেভেলে এরকম বিভিন্ন দুঃখজনক ঘটনার খবর আমরা অনেক সময় পাই মিডিয়াতে, যে কোনো একটা স্টুডেন্ট হয়তো হচ্ছে রেজাল্ট খারাপ করলো বা কোনো একটা কারণে হচ্ছে তার হয়তো অনেক মানসিক চাপ তৈরি হয়েছে, তখন সে হচ্ছে কী করলো, সুইসাইড করে বসলো। সো এই মেন্টালিটিগুলো কেন তৈরি হয়, বা এগুলো নিয়ে আসলে হচ্ছে কী করা যায়? আপনার এক্সপিরিয়েন্স কী বলে ভাইয়া? এটার জন্য আমি প্রথমেই যেটা বলেছি যে যখন আমার যতটুকু থাকবে সেটুকু আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, তাইলেই এই মেন্টালিটিটাই হবে। তো এটার জন্য আমি যে জিনিসটা বলি যে আমি আমার বাবার কাছ থেকে, আমার মায়ের কাছ থেকেও আমি ধরেন মানে অনেক মানে শিখেছি, এবং সেটা যদি আমি বলি, আমার বাবাকে আমি দেখেছি যে কোনো কিছুতে কোনো সময় মানে বিচলিত হন না, ঠিক আছে। যে এরকম একবার মানে ইয়ে হলো যে আমাদের এলাকায় মানে গ্যাস লাইন যেটা তিতার গ্যাস, এই গ্যাস লাইনটা মানে নেওয়ার জন্য সবাই অনেকে মানে এই ইয়ে দিচ্ছে, স্পিড মানি দিচ্ছে, ইয়ে করতেছে, ঠিক আছে। মানে এরকম ইয়ে হচ্ছে মানে দিয়ে যে সিরিয়ালে তার নামটা আগে রাখবে, ইয়ে করবে। তো সেখানেও আমি দেখেছি মানে আমার বাবার মানে কোনো ইয়ে নেই যে না ঠিক আছে আল্লাহ যেটা মানে ইয়ে রাখছে, বাবা অ্যাপ্লিকেশন করছে, ইয়ে করছে, চেষ্টা করতেছে, ঠিক আছে। তো পরে দেখলাম যে না ইজিলি ধরেন মানে সেটা পেয়ে গেছে, মানে আমরা মানে পেয়ে গেছি। তো এই যে মানে সব কিছুতে আমার বাবারও যে ইয়েটা সেটা হলো যে আমার বাবা এই এসএসসি পাশ করার পরে আমার বাবা মানে হাফেজ হয়েছেন। তো এই এইচএসসি পাশ করে নর্মালি কিন্তু হেল্পস করেন কি যে ছোট বয়সে, ছোট বয়সে মানে হেল্পস করেন, ইয়ে করেন, কিন্তু এই যে মানে ধৈর্য ধরে লেগে থাকা, যখন এইচএসসি পাস করছেন তারপরে আমার বাবার মনে হয়েছে যে না তার আসলে হেল্প করাটা দরকার, হেল্প করার তার ইচ্ছা জাগছে। তখন কিন্তু দেখেন তার এই ধৈর্য এবং লেগে থাকার কারণে কিন্তু এসএসসি পাস করার পরেও সে হাফেজ হইতে পারছে। তো এই জন্য আমাদের আসলে আমাদের চাওয়াটা কতটুকু স্ট্রং তার উপরে নির্ভর করবে আমি আসলে মানে ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবো কি পারবো না। আর এই যে অ্যাচিভ করার পরে আপনার যে এই যে চেষ্টাটা করছেন, আপনি চেষ্টা করার পরে আপনি না পেলে সেইখানে আমাদের যে ফ্রাস্ট্রেশন চলে আসে, এটা থেকে বের হওয়ার একটাই উপায়, সেটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ঠিক আছে। যে না আল্লাহ যেইটা আমার জন্য রাখছেন সেটাই হয়তো আমার জন্য ভালো,
ঠিক আছে? আমার আজকে একটা ধরেন জিনিস পাওয়ার কথা ছিল, কিন্তু সেই জিনিসটা আমি পাই নাই, তার মানে আমাকে বিলিভ করতে হবে যে এইটা না পাওয়াটাই আমার জন্য মঙ্গলকর ছিল। আর ওইটা পাওয়াটাই আমার লাইফের সব কিছু সাকসেস না। আমি ধরেন যারা স্টুডেন্ট যারা পড়ালেখা করতেছে, ভালো একটা রেজাল্ট করবে, তার ওই পড়ালেখাটা করাটা, চেষ্টা করাটা, ধৈর্য ধরে মানে পড়ালেখা চালিয়ে যাওয়াটা, এটা হলো তার কাজ। কিন্তু রেজাল্ট কি আসবে না আসবে সেটা আল্লাহ তাআলা লিখে রাখছেন, ঠিক আছে? এরপর সে যদি ফেইলও যদি করে, অনেক মানে আজকে আমাদের দুনিয়ায় যদি আমরা মানে সাকসেসফুল বলতে যদি আমরা টাকা পয়সাকে যদি বলি, তাহলে দেখেন অনেক টাকা পয়সাওয়ালা লোক আছে যারা ধরেন ভার্সিটি পাস করে নাই, ঠিক আছে? তো আপনি ফেল করে কেন সুইসাইড করছেন? এটা তো দরকার নাই। লাইফের কোনো কিছু পাওয়ার জন্য, আমার লাইফের আসলে আলটিমেট পাওয়াটাই হলো মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়াটা, এটাই হলো আলটিমেট মানে সাকসেস। আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি পাচ্ছেন কিনা, এছাড়া আদারওয়াইজ আপনি লাইফে আমরা যেই কাজটাই করি না কেন, এটা আমি পাওয়া না পাওয়া দিয়ে আমার সাকসেসের কোনো কিছু মিন করবে না আসলে। তো যখন নাকি কোনো কিছু মিনই করবে না, তাইলে আমার তো মানে ওই মানে আমি চেষ্টাটা আমি করে যাব, বাট ওটা পাওয়ার না পাওয়ার উপরে এই ডিপ্রেশনটা মানে কখনোই মানে কাজ করাটা উচিত না। আর আমি এই যে এই কিছুক্ষণ আগেও যেটা আমি বলেছি যে ধরেন চেষ্টা করে যাব, তারপরে যদি সেটা না পাই, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমার জন্য উত্তম জিনিসটা রাখছেন। হ্যাঁ, তাহলে আমি যদি আজকে পরীক্ষায় চেষ্টা করার পর আমি পরীক্ষায় ফেল করলাম, তার মানে কি আল্লাহ তাআলা আমার জন্য এর চেয়ে উত্তম জিনিসটা রাখছেন, সেইটাকে বিশ্বাস করা, সেইভাবে মানে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এমনকি পরের বার আবার চেষ্টা করা। যেমন দেখেন এই 7 হ্যাবিটের মধ্যে আমি আরেকটা বই যেটা আমি ধরেন ফলো করি, সেটা হলো 7 হ্যাবিটের যে নাম্বার 1 যে প্রোঅ্যাক্টিভ, বি প্রোঅ্যাক্টিভ। হ্যাঁ, এই প্রোঅ্যাক্টিভের যে জিনিসটা আছে সেটা হলো যে আপনি যদি যারা ফেল করে পরীক্ষায়, হ্যাঁ, তারা কি চিন্তা করবে দেখেন, তারা এসেই সে ডিপ্রেশনে চলে যাবে, সে মনে করবে যে এবার পরীক্ষা অনেক কঠিন হয়েছে, ঠিক আছে, প্রশ্ন ফাঁস হয়েছে, ইয়ে হয়েছে, এইটা হয়েছে, ওইটা হয়েছে, এই করে তার আসলে এই জন্য তার খারাপ হয়েছে। হ্যাঁ, কিন্তু আরেকজন কি করবে যে না, পরীক্ষা ঠিক আছে, এবার খারাপ হয়েছে, যেমন আমার জানা একজন দেখা আছে 6বার পরীক্ষা দিয়ে এসএসসি পাস করছে, তো ফাইনালি সে তো পাস করছে। দেখেন 6বার পরীক্ষা দিয়ে সে যখন এসএসসি পাস করছে, সে যখন কোথাও মানে ইয়ে দিবে, তখন কিন্তু তাকে কিন্তু কোশ্চেন করা হবে যে আপনি কি কয়বার পরীক্ষা দিয়ে আপনি পাস করেছেন, ঠিক আছে, সে কিন্তু পাস করছে ফাইনালি, তাই না? তো এই যে যে মানে ধৈর্যটা ধরে রাখা, এটার একটাই ইয়ে যে আপনি আসলে মানে চাচ্ছেন কিনা, ঠিক আছে? তো আমি এটাই বলবো যে কোনো কিছু পাওয়া না, দুনিয়ার কোনো কিছু পাওয়া না পাওয়ার উপরে আসলে আপনারা এই ধরনের কোনো খারাপ ডিসিশন নিয়েন না, ঠিক? কারণ এটার উপরে আপনার কোনো কিছু নির্ভর করবে না। আপনি আসলে পরকালের জন্য, আখিরাতের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি কতটুকু করছেন, আপনার দ্বারা কোনো মানে ইসলাম পরিপন্থী কোনো কাজ হয়ে যাচ্ছে কিনা সেটার জন্য আপনি কনসার্ন থাকেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি বলবো সেই সাথে, মানে এটা মানে রিলেটেড, সেটা হলো টাকা পয়সা ইনকাম করাটাকে আপনারা কোনোভাবেই খারাপভাবে দেখেন না, ঠিক আছে? আমরা অনেক সময় আছে কি করি যে আমাদের মধ্যে যারা ধরেন এই যে ব্যবসা করতেছে, হ্যাঁ, এই ব্যবসা করাটাকে আমরা যদি দেখি যে না ভালো কোনো একটা উদ্দেশ্য সে বলতেছে যে আমি আসলে এই উদ্দেশ্যর জন্য মানুষের, সমাজের মানুষের উপকারের জন্য আমি এই প্রোডাক্টটা নিয়ে আসছি বা আমি এই সার্ভিসটা দিচ্ছি, হ্যাঁ, তো তখন কিছু মানুষ দেখবেন যে এরকম ইয়ে করে যে ও উনি তো আসলে মানে সমাজের এইটার জন্য না, উনি আসলে এটা মানে ব্যবসা করতেছে, ঠিক আছে, এটা থেকে উনি টাকা ইনকাম করবে, ইয়ে করবে, এই জন্য মানে ইয়ে করতেছে, হ্যাঁ, মানে টাকাটাকে মানে অনেক খারাপভাবে দেখতেছি। তো এইটা আসলে ইয়ে না, কারণ আল্লাহ তাআলা তো এই টাকা ইনকাম করাটাকে মানে হালাল করেছেন, ঠিক আছে? আল্লাহ তাআলা বলছেন তুমি ফজরের নামাজের পরে কি করো, রিজিক অন্বেষণে তুমি বের হয়ে যাও। তো আল্লাহ তাআলা তাই তো বলতেন যে না তুমি ফজরের নামাজের পর আমার ইবাদত বন্দেগী করো। ইভেন আপনি দেখবেন যে মানে আমাদের ইসলামে কিন্তু ধরেন অনেক সাহাবী, ধনী সাহাবী ছিলেন, কিন্তু তারা অনেক টাকা পয়সার মালিক ছিলেন। তো টাকা পয়সার মালিক থাকাটা তো মানে কোনো মানে দোষের কিছু না, ঠিক আছে? তো এটা থাকাটাও যেমন দোষের কিছু না, আবার শুধু টাকার পিছনে ছোটাটাও আপনার জন্য মানে এটা আমাদের জন্য লাইফের জন্য মানে অনেক হার্মফুল। আমরা দেখছেন যে অনেক টাকা পয়সার মালিক কিন্তু লাইফে কোনো শান্তি নাই, ঠিক আছে? অনেকের মানে লাইফ দেখলে এরকম দেখবেন। তো এই টাকা পয়সাতে তো আসলে কোনো মানে শান্তি হবে না। আপনার শান্তিটা হবে হলো একটাই মাত্র মানে ইয়ে যদি আপনি ফলো করেন যে না আপনার লাইফে যখন আপনি আল্লাহ তাআলা আপনাকে যতটুকু আপনি পাচ্ছেন সেটার উপর আপনি সন্তুষ্টি অর্জন করবেন, তাইলে দেখবেন যে আপনার ওই ডিপ্রেশনও আসবে না এবং আপনি লাইফে আরও অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। ভাইয়ার কথাটা হচ্ছে খুবই ভালো লাগলো যে পজিটিভিটি সবসময় ধরে রাখতে হবে, রাইট, এবং পজিটিভ মেন্টালিটি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ভাই এই প্রসঙ্গে একটা প্রশ্ন মাথায় আসলো যে আপনার টিমে যখন আপনি কাউকে রিক্রুট করেন, তো প্রথমত হচ্ছে তার মধ্যে আসলে মানে কোন গুণটা আপনি খোঁজার চেষ্টা করেন, যে তার সাথে আপনি যেহেতু সামনে কাজ করবেন বা তাকে দিয়ে আপনি অনেক কাজ করাবেন, সো কোন গুণটা দেখে তাকে আপনি হচ্ছে টিমে রিক্রুট করতে চাইবেন? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটা টিমে সবাই একরকম হয় না, এক একজনের হয়তো এক এক রকম মেন্টালিটি থাকে, বাট তখন টিমের মধ্যে গ্রোথের কালচারটা আপনি কিভাবে হচ্ছে তুলে ধরেন বা নিয়ে আসেন? এইটা আমি যখন মানে আইবসের
সুবাদে আমার মানে বেশ কিছু লোকের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে আর কি। তো ইন্টারভিউ সেশনেও আমি যাকে ধরেন মানে চয়েস করার চেষ্টা করি, তো তাকে আমি একটাই জিনিস মানে বোঝানোর জন্য চেষ্টা করি বা তাকে দেখি আমি যেটা, যে তার মধ্যে এই জিনিসটা আছে কিনা, সেটা হলো যে তার এই পজিটিভ মেন্টালিটিটা আছে কিনা। মানে সে কি মনে করছে যে সে এনাফ নলেজ নিয়ে ফেলছে। কারণ যে মনে করে যে এনাফ নলেজ সে নিয়ে ফেলছে, তাকে আসলে নতুন করে আমি কিছু শেখাতে পারবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হইল তার তাইলে এনাফ নলেজ সে মনে করছে না, এবার তার মধ্যে নতুন কিছু শেখার আগ্রহটা আছে কিনা, ঠিক আছে, সে আসলে নতুন কিছু শিখতে চাচ্ছে কিনা, এটাও ধরেন বোঝার একটা ইয়ে আছে। সেটা হলো যে সে মানে প্রিভিয়াস 3 মাস বা 6 মাসে নতুন কি কি সে শিখেছে। তো এই জিনিসগুলো যখন মানে তার সাথে ডিসকাস করি বা ইয়ে করি, তখন এই জিনিসগুলো ধরেন বের হয়ে আসে যে মানে সে আসলে মানে কতটুকু ধরেন মানে সে মানে শেখার আগ্রহটা তার কতটুকু আছে। আর হইল যে সে তার মানে ভুল স্বীকার করতে সে মানে ইয়ে কিনা, মানে এইটাতে সে অভ্যস্ত কিনা, ঠিক আছে, যে অনেস্ট কিনা, যে আমার মানে ভুল আমার হতে পারে। কারণ আমাদের স্যার যিনি শেখ জসিমউদ্দিন স্যার, যিনি ফাউন্ডার এবং এমডি, তো ওনার কাছ থেকে আমি মানে আমার এই দীর্ঘ লং ক্যারিয়ারে আমি একটা শিক্ষা পেয়েছি। সেটা হলো যে আমি দেখেছি যে আমি যদি লাখ টাকারও যদি মানে ক্ষতি করে যাই, ক্ষতি করে গিয়ে স্যারকে যদি আমি বলি যে স্যার এটা তো করে ফেলেছি, হ্যাঁ, স্যার বলে যে ঠিক আছে অসুবিধা নেই, তাহলে এটা কী করা যায়, ফার্দার কী করা যায় সেটা নিয়ে আমাদেরকে স্যার গাইড করেন। হ্যাঁ, তো আমরাও সেই স্যারের শিক্ষা থেকে আমিও সেই শিক্ষাটা পেয়েছি যে আমি কাউকে ভুলের জন্য ইয়ে করি না। কিন্তু কেউ যদি মিথ্যা কথা বলে, যে না কোনো কিছু গোপন করার চেষ্টা করে, তো এই মেন্টালিটি যদি কারো থাকে বা এটা যদি কখনো প্রমাণিত হয়, আমাদের স্যার মানে এইটাকে কখনোই নিতে পারেন না, হোক সেটা 1 টাকার ক্ষতি, ঠিক আছে, তারপরে এটা নিতে পারে না। তো তখন আমি তার দেখি যে সে এই ভুলটা সে নিতে পারে কিনা, তার কোনো মানে ভুল। কারণ এইটা একটা টিমে কাজ করার জন্য মানে খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ সে যখন টিমে কাজ করলে তার কাজে তো ফিডব্যাক দিবে তার টিমের মেম্বাররা, তো ফিডব্যাকটা সে যদি না নিতে পারে, তখন কিন্তু টিমের কোলাবোরেশন সেটা কিন্তু থাকবে না কিন্তু। আর হলো যে ওই যেটা বললাম যে তার প্রোঅ্যাক্টিভনেসটা আছে কিনা, যে সে মানে উইলিংলি হেল্প করতেছে, মানে উইলিংলি তার নিজের কেরিয়ার গ্রো করার জন্য কাজ করছে কিনা, এমনকি উইলিংলি সে মানে কোম্পানিকে বা তার টিমমেটকে দেওয়ার জন্য মানে সে চেষ্টা করবে কিনা। তো এই প্রোঅ্যাক্টিভনেসগুলো না থাকলে কি হয়, আমি মানে কিছুদিন আগে এই লিঙ্কডইনে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আপনি কোনো মানে পশু পাখিকে ধরেন আপনি চালাইতে পারবেন, ঠিক আছে, আপনি গরুকে চালাইতে পারবেন, ঘোড়াকে চালাইতে পারবেন, কিন্তু আপনি কোনো মানুষকে আসলে চালানো পসিবল না। মানুষের যদি প্রোঅ্যাক্টিভনেসটা না থাকে, তাহলে আপনি তাকে ফলো আপ করে আসলে মানে তাকে এত ইয়ে করা যায় না। কারণ যখন আপনি মানে বেশি ফলো আপ করবেন, ইয়ে করবেন, তখন যেটা হবে যে তার মনে হবে যে তার উপরে কিছু চাপাই দেওয়া হচ্ছে। কিন্তু সে যদি নিজের থেকে ইনিশিয়েটিভগুলো নেয় তাইলে কিন্তু এটা মানে অনেক ভালো কাজ করবে। তো তার নিজের থেকে ওই ইনিশিয়েটিভগুলো নেয়ার মেন্টালিটি আছে কিনা, এই জিনিসগুলোতেই আসলে মানে বেশি ফোকাস করি আর কি, রাদার দেন তার মানে কোন স্কিলটা কতটুকু আছে এবং কি তার এডুকেশন তার কতটুকু আছে, এই সব কিছু দেখার চেয়ে ওই বিষয়গুলোকে আমি মানে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আর কি। না ভাইয়া, অনেক তো সুন্দর করে ক্লিয়ার করে বলেছেন। তো এই জিনিসটা যদি আমরা হচ্ছে একটু প্যারেন্টসদের পার্সপেক্টিভ থেকে দেখি, কারণ প্যারেন্টসরা তো চায় যে তাদের বাচ্চারা হচ্ছে একাডেমিক ক্যারিয়ারে ভালো করুক, দেন প্রফেশনাল ক্যারিয়ারে ভালো করুক, একটা সুন্দর লাইফ লিড করুক। সো ছোটবেলা থেকে বাবা মা তাহলে হচ্ছে বাচ্চাদেরকে এই আসপেক্টগুলোতে কিভাবে গড়ে তুলতে পারে বা কিভাবে তারা ভূমিকা রাখতে পারে যাতে বাচ্চাদের মধ্যে এই ভার্চুগুলো হচ্ছে গড়ে ওঠে, আপনার এক্সপিরিয়েন্স কি বলে ভাইয়া? এখানটাতে আমি যেটা বলবো, বাবা মা আমাদের বাবা মা যদি সন্তানদেরকে কিছু শিখাইতে চায়, তাহলে আসলে তারা শিখবে না। বাবা মা যেইটা করে সন্তান আসলে সেইটাই করে, অটোমেটিক্যালি শিখে নেয়, ঠিক আছে। তো এইটাই হলো যে মানে প্যারেন্টসদেরকে মানে খুবই কনসিয়াস থাকতে হবে যে সে যেটা তার ছেলেকে বলছে সে সেটা করছে কিনা, সে তার ছেলেকে বলছে সত্য কথা বলার জন্য, সে সত্য কথা বলছে কিনা। হ্যাঁ, তো এইটার একটা এক্সাম্পল থেকে যদি আমি বলি, আমার একটা অভ্যাস যে আমি মানে যেই কোনো মিটিংয়ে বা যে কোনো ইয়েতে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে সেখানে আমি মানে টাইমের মধ্যে মানে পৌঁছানোর জন্য বা টাইমে যদি একটু আগে যেতে পারি, সেখানে যে আমি একটু রিল্যাক্স করলাম এটা ধরেন আমার একটা হ্যাবিট। তো এই হ্যাবিটটার জন্য আমার ছেলের দেখেন, এটা আমি কিন্তু আমার ছেলেকে কখনোই ওইভাবে আমি ইয়ে করি যে তোমাকে আগে যেতে হবে, তোমাকে আগে ইয়ে করতে হবে, এরকম কোনো ইয়ে না। কিন্তু আমার
ছেলের সেই হ্যাবিটটা অটোমেটিক্যালি হয়ে গেছে যে সে কখনোই তার স্কুলে বলেন বা কোথাও যাওয়ার বলেন, সে তার মাকেও ইভেন মানে ফোর্স করে যে আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও, ঠিক আছে, বা আমাকে তাড়াতাড়ি এটা দাও, আমাকে যেতে হবে, আমার সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে যে জিনিসগুলো, যেমন আমি আমার মার থেকে যেটা শিখেছি, দেখেন মার থেকে যে মানে ধৈর্য ধরা, এই যে শুক্রিয়া আদায় করা, বারবার আমি যে একটা জিনিস বলছি যে লাইফে আসলে শুক্রিয়া আদায় করা, তো এটা ধরেন আমার মার থেকে শিখেছি। যে আমার মা কিছুদিন আগে মারা গিয়েছেন আর কি। তো আমার মা মারা যাওয়ার আগে যখন আমার মাকে নিয়ে আমি মানে হসপিটালে ছিলাম, আইসিইউতে ছিলেন আমার মা, আইসিইউতে তার নাক দিয়ে মানে এনজি দিয়ে তার খাবারটা দেওয়া হতো। তো ওই অবস্থা আইসিইউতে যখন নাকি মানে ডক্টর দেখার জন্য অনুমতি দিলেন, তখন আমি যখন আইসিইউতে গিয়ে আমার মাকে আমি জিজ্ঞেস করছি যে মা তুমি কেমন আছো, তোমার কেমন লাগতেছে, হ্যাঁ। তো নাকে নল এই অবস্থাতে 2-3টা স্যালাইন তার চলতেছে, হাতে পায়ে মানে করা, তার ডায়ালিসিস, কিডনির পেশেন্ট ছিল, তার ডায়ালিসিসের ধরেন সেট আপ করা, হ্যাঁ। তারপরেও আমার মা বলতেছেন যে ভালো আছি বাবা। আমি কই কেমন লাগতেছে মা? বলছে ভালো লাগতেছে। তার মুখে আমি কখনো মানে আল্লাহ তাআলার বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে যে মানে এরকম একটা শুনি নাই যে সে বলছে যে না আল্লাহ আমাকেই কেন এত অসুখ দিয়েছেন, আমাকেই কেন এত কষ্ট, বা আমি কি করব, ঠিক আছে। এই জিনিসগুলো আমার মার কাছ থেকে আমি কখনো আমি শুনিনি, আমার বাবার কাছ থেকে আমি শুনিনি কখনো। মানে চিন্তা করে আমি ওই দিন আসলে মানে আসলেই বুঝতে পারছি যে আমার মা আসলে মানে আমার জন্য আসলে মানে কতটুকু মানে আমাকে কি শিক্ষা দিয়ে গেছেন আমাকে আসলে, ঠিক আছে। যে একজন আইসিইউতে এই অবস্থায় থাকার পরেও সে বলছে যে আমি তাকে জিজ্ঞেস করছি যে মা তুমি কেমন আছো, সে বলতেছে যে বাবা ভালো আছি আমি। আমি বললাম যে মা আমার জন্য দোয়া করো। বলো যে বাবা সব সময় দোয়া করি তোমার জন্য, ঠিক আছে, ভালো থেকো, করো। তো এই প্যারেন্টসদেরকে যে জিনিসটা বলবো যে আপনি আপনার সন্তানদেরকে কিছু মানে শিখাইতে যায়েন না, আপনি করেন, আপনার রেপ্লিকা আপনার সন্তান হয়ে যাবে, ঠিক আছে। আপনি টাইমলি কি করছেন কিনা, আপনি যেই কাজগুলো করছেন আপনার সন্তান দেখবেন যে সেই কাজগুলো করার জন্য মানে অনুপ্রাণিত হবে। যেমন আমি মানে রিসেন্টলি ধরেন যেটা হয় যে অপ্রয়োজনীয় জিনিস বা কেনার মানে কিনতে গেলে বা কোনো কোনো জিনিস হইলে সেটা আমি বলি যে এত টাকার এটা না কিনে এইটা কিনলে হচ্ছে হচ্ছে, হ্যাঁ। তো এটা আমার ছেলে মেয়েও ধরেন কোনো জিনিস কিনতে গেলে জিজ্ঞেস করে যে মানে দাম কত, ঠিক আছে। যদি বলে যে না ধরেন ওর ইচ্ছা হচ্ছে এটা নেওয়ার জন্য, যদি মনে করে যে না বেশি টাকা, তখন বলে যে ঠিক আছে থাক তাহলে বাবা মানে এখন নিব না এটা, ঠিক আছে, পরে নিব নে। তো তার মানে প্যারেন্টসরা হচ্ছে বাচ্চাদেরকে আসলে হচ্ছে মানে এক্সাম্পলের মাধ্যমে শেখাতে পারে, তাদের লাইফের মাধ্যমে শেখাতে পারে। রাইট। কারণ আসলে যদি কোনো প্যারেন্টস যেটা নিজে ফলো করছেন না সেটা যদি বাচ্চাদেরকে ইম্পোজ করার চেষ্টা করেন, তারা কিন্তু ব্যাপারটা খুব সহজেই বুঝে যাবে যে এটা আসলে হচ্ছে মেকি বা এটা আসলে হচ্ছে আরোপিত। আর এই জিনিসটা যখন হবে তখন আসলে বাচ্চা আসলে ওইখান থেকে লার্ন করবে না, বরং তার আসলে বিপথে চলে যাওয়ার সম্ভাবনা এটাই বেশি থাকবে। রাইট। আর আমি আরেকটা জিনিস মানে যেটা বলবো যে আসলে আপনি আপনার বাচ্চাকে যে শিক্ষায় শিক্ষিত করেন না কেন, আপনি তাকে ধর্মীয় শিক্ষাটা আপনি তাকে দিয়ে দেন। ছোটোবেলা থেকে আপনি ধর্মীয় শিক্ষা দিয়ে দেন। এই একটা শিক্ষা যদি দিয়ে দেন, লাইফে আসলে তার অনেক স্কিল তার নিতে হবে, অনেক লাইফে তার স্ট্রাগল করতে হবে, তাকে অনেক কিছু মানে লাইফে মানে উত্থান পতনের দিক দিয়ে তার লাইফটা যাবে। কিন্তু আপনি যদি এই একটা শিক্ষা তাকে দিয়ে দিতে পারেন, সে সমস্ত শিক্ষাগুলো সব শিক্ষা আপনি তাকে শেখা দিতে পারবেন না। আমরা যারা প্যারেন্টস আছি তারা একসময় দুনিয়ায় থাকবো না, তখন তাকে কে গাইড করবে? তো তখন তাকে এই মানে যেই ধর্মীয় মূল্যবোধ যেটা এই জিনিসটাই তাকে আসলে রেস্ট অফ দ্য লাইফে তাকে গাইড করবে। সে তখন মানে এই আপনি দেখেন আমাদের যদি মানে অনেস্টলি যদি মানে আমরা বলি যে আমাদের মধ্যে যারা এডুকেটেড বেশি তারাই কিন্তু ধরেন মানে আমাদের সমাজে ক্ষতি করতেছে বেশি, তাদের ক্ষতি করার অ্যাবিলিটিটা বেশি। রাদার দেন তাদের যদি ওই ধর্মীয় মূল্যবোধটা যদি থাকতো, তাদের যদি এই জিনিসটা থাকতো, তাইলে কিন্তু কী হতো, তারা ওই তাদের অ্যাবিলিটিটাকে তারা কিন্তু ভালো কাজে ব্যয় করতে পারতো, ঠিক আছে। তো এই মূল্যবোধটা আসলে মানে আমাদের জন্য মানে খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং যেটা নাকি সে আস্তে 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 মানে গ্রো করবে আপনার থেকে, সে গ্রো করবে। সে যখন তার যখন একটা ফ্যামিলি হয়ে যাবে তখন কিন্তু আস্তে 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 মানে সে আপনার থেকে কিন্তু দূরে চলে যাবে, ঠিক আছে, ডিটাচড হবে। তো এই যে মানে তার যে বেড়ে ওঠা, ছোটোবেলা থেকে যে বেড়ে ওঠা এই পর্যন্ত এই সময়টাকে তাকে আপনি মানে তাকে সময় দেন, এবং সময় দিয়ে তার এই জিনিসগুলোকে আপনি গ্রো করানোর জন্য চেষ্টা করেন, এবং তার কোনো ফেইলকে আপনি তাকে শেখায়েন না যে বাবা, যেমন আমার ছেলেকে এর আগে আমি কয়েকটা স্কুলে ভর্তি করার জন্য আমি ট্রাই করেছি, হয় নাই। তো আমি আমার ছেলেকে বলছি যে বাবা কোনো সমস্যা নেই, তুমি যে স্কুলে চান্স পাইছো, ফাইনালি ও যে স্কুলে চান্স পাইছো ওকে বলছি যে এই স্কুলে তোমার জন্য বেস্ট, ঠিক আছে,
এটাতেই তুমি করো, ঠিক আছে? কারণ অনেকে আছে এরকম না, আরও অনেক খারাপ মানে স্কুল থেকে পড়ালেখা করে এসে অনেক গ্রামের মফস্বলের ইয়ে থেকে পড়ে এসে সে ভালো করতেছে, ঠিক আছে? কারণ যখন হয় না, যখন আমি ইয়ে করলাম, আমি নিজে গার্ডিয়ান হয়ে যখন নাকি আমি আমার ছেলেকে বলবো যে বাবা এই স্কুলে তো হইলো না, মানে সব শেষ, ঠিক আছে, ও নিজেই তো ফ্রাস্ট্রেটেড, ভালো একটা স্কুলে তুমি ভর্তি হতে পারলা না, তুমি এটা ইয়ে হয়েছে, তো এটা না, তখন আমি তার মানে কি তার মধ্যে কিন্তু এটা চলে আসছে। যেমন আমি আমার ছেলেকে কখনো বলি না বাবা তোমার স্কুলে তোমার ফার্স্ট হইতে হবে, তোমার ফার্স্ট হইতে হবে না বাবা, তুমি পড়ালেখা করতেছো কী জন্য? তুমি শেখার জন্য, ঠিক আছে? তুমি এই যে ম্যাথ শিখতেছো, ম্যাথ শিখে তুমি মানে তুমি শিখো কীভাবে মানে ম্যাথ ইয়ে করতে হয়, তোমাকে মানে ইয়ে করতে হবে, তোমাকে স্কুলে ফার্স্ট হইতে হবে না। তোমাকে ইংলিশ তুমি শিখতেছো, তুমি কী জন্য শিখবা? তুমি কমিউনিকেশন করার জন্য শিখবা। তুমি যে এই যে ইতিহাস জানতেছো, কেন জানতেছো? ইতিহাস জানতেছো তার মানে তুমি ইতিহাসে প্রিভিয়াসলি কী হয়েছে, হ্যাঁ, দুনিয়ায় কীভাবে তারা কীভাবে কী করে গেছে, এবং তুমি সেখান থেকে কী লার্নিং নিয়ে তোমার রেস্ট অফ লাইফ তুমি ইয়ে করবা, তুমি সেইটা শেখো। তোমাকে ফার্স্ট হইতে হবে না স্কুলে। কারণ স্কুলে ফার্স্ট হওয়া মানেই আমার লাইফে সব কিছু সাকসেস না, অনেক ফার্স্ট। এবং আমার সাথেও অনেক যারা ফার্স্ট হয়েছে, হ্যাঁ, তারাও ধরেন আমার মানে এখন আমি যেইভাবে যেই পজিশনে আছি বা যেইভাবে কাজ করছি তারা আমার এই সাথে নেই। এরকম শুধু আমার লাইফ না, আপনি দেখবেন যে এরকম যারা অনেক ফার্স্ট হয়েছে, অনেক ফার্স্ট স্টুডেন্ট ধরেন বেকারও আছে। তার মানে পড়াশোনাটা আসলে হচ্ছে মানে ফার্স্ট হওয়াটা পড়াশোনার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে জীবনে সেই পড়াশোনাটাকে কাজে লাগানোর জন্য। রাইট রাইট, জীবনে সেটাকে মানে কাজে লাগানোর জন্য কী, কারণ আমার স্যার সবসময় একটা জিনিস বলেন যে লার্নিংটা যদি মানে আর্নিংয়ে রূপান্তর না হয় তাহলে ওই লার্নিং করে আসলে কোনো লাভ নাই। আর আর্নিংয়ে আসলে তখনই হবে যখন আপনি লেখাপড়া মানে আপনার জ্ঞানটাকে আপনি কাজে লাগাতে পারবেন, তখনই কিন্তু আসলে ধরেন আর্নিং হবে। আর আর্নিংটা তো আমি যেটা বলছি যে আর্নিংটা আপনার টাকাটা হলো, মানিটা হলো বাই প্রোডাক্ট, এটা আপনার আসবেই, ঠিক আছে? আপনি একজন মানে হাতুড়ি দিয়ে আপনার ইট ভাঙতেছে, হ্যাঁ, তাকে কোশ্চেন করছে যে আপনি কি করতেছেন, হ্যাঁ, সে বলতেছে আমি মসজিদ বানাইতেছি। তো সে কিন্তু দেখেন, সে কিন্তু নিয়ত করছে যে সে মসজিদ বানাইতেছে, ঠিক আছে, কিন্তু টাকাটা কিন্তু সে কি ইট ভাঙতেছে, দিন শেষে কি তাকে মজুরি দিবে না? তাকে কিন্তু দিন শেষে মজুরি দিবেই। তো এইটাই আর কি, যে আপনি মানে যেটা করবেন টাকাটা আপনার কাছে আসবেই। আপনার যদি কেউ টাকার পিছনে ছুটে তাইলে টাকা আপনার থেকে আরও দূরে যাইতে থাকবে। যেইটাকে আমি মানে সব সময় এম্পাসাইজ করার জন্য মানে চেষ্টা করি, সব সময় মানে সবাইকে আমি বলি যে তোমরা কখনো লাইফে এই টাকার পিছনে তোমরা ছোটো না। কারণ টাকার পিছনে ছুটলে মানে তখন দেখা যাবে যে মানে অবৈধ পথে বা মানে খারাপ উপায়ে মানে চলে যাওয়ার মানে টেন্ডেন্সিটা মানে বা ইয়েটা আপনার কাছে দেখবেন যে আপনার দুয়ার খোলা হয়ে যাবে, যে আপনি এইভাবে অবৈধভাবে আপনি টাকা ইনকাম করতে পারেন। না মাশাআল্লাহ ভাইয়া, অনেক চমৎকার করে বলেছেন। আমি যে জিনিসটা খেয়াল করলাম যে ভাই আপনার কথায় যে জিনিসগুলো উঠে এসেছে, যে প্রথমত হচ্ছে যে আমাদেরকে পরিশ্রম করার একটা মেন্টালিটি নিয়ে কাজ শুরু করতে হবে, যে হ্যাঁ আমি এখানে হার্ড ওয়ার্ক করব, আমি পরিশ্রম করব, আমি লেগে থাকবো, তার মানে হাল ছেড়ে দেওয়া যাবে না। রাইট। আবার যদি কখনো আমাকে কমফোর্ট জোন থেকে বেরও হতে হয়, আমাকে কনফিডেন্স নিয়ে বের হতে হবে, যে আমি কমফোর্ট জোন ভেঙে বের হব আমার নিজেকে আরও গ্রো করার জন্য, এবং এর জন্য আমার অ্যাবিলিটি যদি ইমপ্রুভ করা লাগে আমি সেটা করব। আমার যদি নতুন কিছু শেখা লাগে সেই মেন্টালিটি আমি রাখবো, গ্রোথ মেন্টালিটি রাখবো। এবং লাস্টে যে কথাটা বললেন যে মোরালিটি জিনিসটা থাকতে হবে, তা না হলে একটা মানুষ যত অ্যাবিলিটি গেইন করবে, যত বড় হবে, তার মাধ্যমে তো বড় ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেশি। তো সেই মোরাল কম্পাসটা আসলে হচ্ছে ঠিক রাখতে হবে। তো ভাইয়া এই পর্যায়ে এসে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো, যদি আমাদের অডিয়েন্সের জন্য আপনার লাইফ থেকে দুটো জিনিস শেয়ার করতে বলি, যে মোটা দাগে কি করা যাবে আর হচ্ছে কি একদমই করা যাবে না, তাহলে আপনি কি বলবেন? এটা আমি বলবো যে আপনি সবসময় মানে ভালো কথা, ভালো জিনিস, ভালো মানুষের সাথে মেশা, এই জিনিসগুলো আপনি সবসময় করতে থাকেন। তাইলে যেটা হবে, যেমন এই আমাদের ইসলামেও আছে যেটা দেখেন যে আমরা সবাই জানি যে নামাজ পড়া ভালো, বা জাকাত দেওয়া ভালো, রোজা রাখা ভালো, কিন্তু তারপরেও আল্লাহ বলছেন যে তোমরা এই কথাগুলো মানুষদেরকে বলো, বারবার বলো, একই কথা বারবার বলো। এইটার রিজনটা হলো যে মানুষ মানে ভুলে যাবে, মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। আর যখন মানুষ এই ভালো কথাগুলো শুনবে না, ভালো মানুষের সংস্পর্শে থাকবে না, তখন সে কী হবে, তার মাথায় তখন খারাপ জিনিসগুলো অটোমেটিক্যালি মানে ঢুকবে। তো এই জন্য যেমন আরেকটা এসে যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আলেমদের মানে সংস্পর্শে থাকার চেষ্টা করো, ঠিক আছে? আলেম মানে হলেন জ্ঞানী, মানে ইসলামী ইয়েতে যে জ্ঞানী, তো জ্ঞানী মানুষদের সাথে তোমরা থাকার চেষ্টা করো। আর জ্ঞানীটা এটা অবশ্যই হইতে হবে যে মানে ভালো মানসিকতা যাদের আছে, ভালো যারা, তাদের সাথে আপনি থাকেন। তাদের বর্তমানে তো ধরেন আমাদের ভালো মানুষের সাথে আমরা অনেকভাবেই আমরা থাকতে পারি। আমরা সোশ্যাল মিডিয়াতে ভালো মানুষগুলো যারা আছে তাদের সাথে কানেক্টেড হইতে পারি, ভালো মানুষগুলোর সাথে গিয়ে আমরা দেখা করতে পারি, তাদের কথাগুলো শুনতে পারি। এই জিনিসটা করতে হবে। আর কখনোই মানে আমার কাছে কি নাই সেই জিনিসটাকে কখনোই আপনি ফোকাস থাকবেন না।
আমার কাছে মনে হয় যে এই দুইটা জিনিস যদি মানে মেনে নেওয়া যায় তাহলে মানে লাইফের যে স্যাটিসফ্যাকশন যেটা এইটা মানে অনেকটাই মনে করেন যে চলে আসবে। আর লাস্ট একটা জিনিস বলবো, সেটা হলো যে আমাদের সন্তানদেরকে আমরা কষ্ট করতে শেখাইতে হবে, ঠিক আছে? দেখেন একটা প্রজাপতি যখন মানে প্রজাপতি হয়, তার আগে একটা খোলসের ভিতরে থাকে। সেই খোলসটা থেকে তার বের হওয়ার জন্য অনেক তাকে কষ্ট করতে হয়, ঠিক আছে? অনেক কষ্ট করে ঠুকে 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 একটা সময়ে যেয়ে সে কী হয়, মানে বের হয়ে যায়। যখন সে বের হয়ে যায় তখন কিন্তু সে কী করে, উড়তে শুরু করে, ঠিক আছে? তো একবার কি হচ্ছে, একবার এক ছেলে যখন নাকি ওই খোলসের ভিতরে প্রজাপতিটা মানে মানে ঠুকতেছে, তখন সে কী করছে, সে আস্তে করে ইয়ে করে ওইটা মানে বের করে দিছে, খোলসটা ভেঙে তাকে বের করে দিছে। তো তখন তার বাবা এসে তাকে বললো যে বাবা তুমি কি করলা এটা? বললো যে বাবা আমি সে দেখলাম যে অনেক কষ্ট করতেছিল, ঠিক আছে, আমি তাকে সাহায্য করলাম যে বের হয়ে গেছে। তো আমি বলবো যে প্লিজ সন্তানদেরকে এই সাহায্যটুকু করেন না, কারণ আপনি তাকে কষ্ট করতে শেখান, আপনি তাকে এই মানে কোন সিচুয়েশনে কি হতে পারে এই জিনিসগুলো তাকে আপনি বোঝান, তার লাইফ থেকে আপনি তাকে ইয়ে করেন, তাহলে সে কি হবে, একটা সময় যায় যখন নাকি আপনি তাকে বোঝাইতে যাইবেন তখন আর সে বুঝবে না, কারণ বোঝানোর সময়টা শেষ হবে। তখন আপনি দেখবেন যে ওই প্রজাপতি যাকে নাকি খোলস ভেঙে দিয়েছে সে কোনোদিন উঠতে পারবে না। তো তখন আমাদের সন্তানগুলো না, অনেক যারা নাকি যে বড় হওয়ার পরে বলে যে আমার কথা তো আমার সন্তান শুনে না, তো আপনার কথা আপনার সন্তান শুনবে না, কারণ আপনি তাকে ওই যে প্রজাপতির মতো খোলস ভেঙে তাকে আপনি বের করে দিয়েছেন, তাকে আপনি অনেক সহজে আপনি ইয়ে রেখেছেন, ঠিক আছে? তাকে কষ্ট করতে শেখান, তাকে জিনিসগুলো বোঝান যে না বাবা দেখো, আপনারও যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে আপনি তাকে বোঝান যে বাবা দেখো আমি এইটা রাতারাতি পাই নাই, আমি এই অ্যাচিভমেন্টগুলো আমার এইভাবে আমাকে কষ্ট করে নিতে হয়েছে, তুমিও বাই বর্ন যে তুমি আমার এই সম্পত্তি পেয়ে যাবা বা তুমি এটা পাবা, তোমাকে আসলে এইভাবে কষ্ট করতে হবে, না হলে তুমি ধরে রাখতে পারবে না। তো এটাই একটা মেসেজ যে আপনাদের সন্তানদেরকে আপনারা আসলে মানে এই কষ্টটা করতে শেখান। এটাই হয়তো মানে বাবা মা হিসেবে সন্তানের জন্য হচ্ছে একটা শ্রেষ্ঠ উপহার হতে পারে, Right. যে তাকে কষ্ট করতে শেখায় এবং দুনিয়ার সাথে হচ্ছে মানিয়ে চলতে নেওয়াটা শেখানো। কারণ Right. প্যারেন্টস তো আর সবসময় সন্তানের সাথে থাকবে না, সেটাই তো স্বাভাবিক, প্রকৃতির নিয়মে তাদেরকে তো চলে যেতেই হবে। সো সন্তান যাতে হচ্ছে পৃথিবীতে ভালো কাজ করতে পারে এবং সে যাতে তার পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে পারে, এই শিক্ষাটা আসলে ছোটবেলা থেকেই দেওয়া উচিত। ডেফিনেটলি। অসাধারণ অসাধারণ ভাই, অনেক সুন্দর করে বলেছেন। তো দর্শক, আমরা তো আজকে আমাদের এপিসোডের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি একটা রিকোয়েস্ট করব সবাইকে, আজকের এই আলোচনা থেকে পয়েন্টস হিসাবে আপনারা কে কি নিয়েছেন, এবং ভাইয়ার লাইফ থেকে ভাইয়া অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, অনেক আলোচনা করেছেন, এবং যে ভার্চুগুলোকে হচ্ছে একটা মানুষের মধ্যে ভাইয়া খুঁজেন সেই জিনিসগুলো নিয়েও আমরা অনেক আলোচনা করেছি। তো এখান থেকে আপনারা কে কি পয়েন্টস নিতে পেরেছেন এইটা একটু কষ্ট করে নোট ডাউন করে আমাদের কমেন্টে দিবেন। আমরাও ইন্সপায়ার্ড হব যে আমাদের এই আলোচনাগুলো, যে উদ্দেশ্যে আমরা আলোচনাগুলো করছি, সেটা একটু একটু করে হলেও মানুষের মধ্যে বা মানুষের মনে জায়গা করে নিচ্ছে। ভাইয়ার কথা দিয়েই যদি আবারও বলি যে ভালো কথা দিনের মধ্যে 10-12 বলা যায়, বা সেটা হচ্ছে খারাপ কিছু না, বরং বারে বারে বললে সেটা হচ্ছে আমাদের মধ্যে থেকে যাবে, আমাদের মনের মধ্যে এটা একটা আবহ তৈরি করবে, একটা দাগ কাটবে। আর কার কথা আসলে কার মনে কিভাবে দাগ কাটতে পারবে এটা তো আমরা আসলে কেউ আগে থেকে বলতে পারবো না। এই জন্য এই আলোচনাগুলো আসলে বেশি বেশি হওয়া দরকার। এবং ভাইয়া প্যারেন্টিংয়ের জন্য যে জিনিসগুলো বললেন, যে বাচ্চাদেরকে হচ্ছে মানিয়ে চলতে শেখানো, পরিশ্রম করতে শেখানো, এবং নিজে সেটা হচ্ছে এক্সাম্পল ক্রিয়েট করে করে বাচ্চাদেরকে শেখানো, এইটা আসলে সবচেয়ে জরুরি। কারণ বাচ্চারা তো ন্যাচারালি হচ্ছে বাবা মাকে দেখে নন ভার্বালি অনেক কিছু শিখে ফেলে। আমি মুখে যা বলবো সেটা হয়তো ও শুনবে না, কিন্তু যেটা আমি করব সেটাও অটোমেটিক্যালি শিখে যাবে। এই ব্যাপারগুলোতে আমাদের হচ্ছে অনেক বেশি নজর দেওয়া দরকার। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই সময়টা শেয়ার করার জন্য আপনার ব্যস্ত স্কেজুল থেকে, এবং আমরা অনেক কৃতজ্ঞ যে আপনি এই সময়টা আমাদেরকে দিয়েছেন। এবং পাশাপাশি আমরা এটাও আশা করব যে ভবিষ্যতে আরও নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা করার সময় ইনশাল্লাহ আপনাকে আমরা আমাদের পাশে পাবো। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আই এম সো হ্যাপি আজকের এই আপনার সাথে আলোচনা করতে পেরে, মানে আমারও খুবই ভালো লেগেছে আর কি। থ্যাংক ইউ ভাইয়া। দর্শকদেরকেও আবার ধন্যবাদ দিচ্ছি। ইনশাল্লাহ পরের এপিসোডে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।